ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে আসলে বিএনপি ক্ষমতায় আসতে চায় এবং আগামী সংসদ নির্বাচনে মানুষ বিএনপিকে বয়কট করবে, আসলে মানুষ এবার কি করবে ভোটে? দেখেন, কয়েকটা বিষয়ে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান ইলেকশন কমিশনে অনেক আগে আপত্তি দিয়েছে। যেমন ধরেন, আমি বলি যে পোস্টাল ব্যালট, এটা সরকারের হাতে, প্রবাসীদের পোস্টাল ব্যালটের কোনো নিয়ন্ত্রণ নাই, অনেক দেশে এক জায়গায় করা হয়েছে, সেটা কোথায় গেল? এখন পোস্টাল ব্যালট নাকি 1.5 লাখের উপরে এসে গেছে, তো কোথায়, কার কাছে যাবে, এটা কিভাবে যাবে? আবার আছে ধরেন ভোটার ট্রান্সফার। এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার একটা এলাকার থেকে আরেকটা এলাকায় ট্রান্সফার হয়েছে। এটা তো একটা ভোটার, আমি দেশে ভোটার আছে, আমি ঢাকায় ভোটার হলে বাসা ভাড়ার রিসিট, পানির বিল, অমুক বিল তমুক বিল দিতে হয় না, লাগে নাই। ইলেকশন কমিশনের অধস্তন কর্মকর্তা অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তারও হয়েছে, ধরা পড়ে, অর্থাৎ 2 পাইস দিয়ে ট্রান্সফার করে ফেলতেছে, এটাও অভিযোগে দিচ্ছে। তারপরে ধরেন এনআইডি চাওয়া, আমার এনআইডি আমার ব্যক্তিগত না, আমার বিকাশ নাম্বার চাওয়া এটা ব্যক্তিগত না, এগুলো চাইতে এখন জামাত ইস্যু করছে যে নারীদেরকে হেনস্থা করা হয়। তাহলে আমি বলবো যে উনি ঠিকই বলছে, হেনস্থা না করে তাদের পুলিশে দাও। তাহলে এখন পুলিশের নারীক দিয়ে এটা ব্যবহার করে কেন? ডোর টু ডোর এগুলি করে কেন? বিকাশ নাম্বার, এনআইডি, এইটুকুই তো। এগুলো কিন্তু অস্থিরতার মূল কারণ। আজকে যেমন ধরেন আপনার এই যে তার একটা অ্যাকাউন্ট হ্যাক বলা হচ্ছে, অনেকে তো বিশ্বাস করবে না, সবাই বিশ্বাস করছে, কারণ তার আচার আচরণ, নারী সম্পর্কে জামাতের মনোভাব সব কিছু মিলে সবাই বিশ্বাস করছে। যতই এখন এটা হ্যাক করুক, যা হোক, আর করলে কারেকশন হবে না। তো আমার কথা হচ্ছে যে এই যে এগুলো তো অভিযোগ করা হয়েছে। ইলেকশন কমিশনের তো সক্ষমতা আমার কাছে মনে হয় না, কোনটা শুরু করতে হবে, কখন কোনটা শেষ করতে হবে, এটা তো বুঝতে পারতেছে না। তো এটা তো ধীরে ধীরে বাড়ছে। তবুও আমি বলবো যে ধরেন, আমি প্রেস সেক্রেটারিকে বলতে শুনেছি যে 14 সালের নির্বাচনের সাথে তুলনা করে বলছে এই ইলেকশনে ইশতেহার দেওয়ার পরে, শিডিউল দেওয়ার পরে 4 জন হত্যা হয়েছে, 4 জন, আর আগে ছিল 100-র অধিক। সেই বিবেচনায় যদি বলি, এবারে এই মাস মিডিয়া সহ কিছু আপনার সহনীয় কায়দায় কিছু তর্ক বিতর্ক হচ্ছে। বাংলাদেশের কালচার 3টে নির্বাচন দিতে পারে নাই, 3টে নির্বাচন ভোটই দিতে পারে নাই। এখানে আরো 2-3টে নির্বাচন অন্তত পক্ষে সহনীয় কায়দায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এক্সপেকটেশন পূরণ হবে না। তো কিছু থাকবে তার ভিতরে নির্বাচনটা, কিন্তু নির্বাচনে অন্য সমস্যা আছে। অন্য সমস্যা বলা হচ্ছে এই নির্বাচন হবে, নির্বাচনের পরের সময়টা রেজাল্ট হয় কিনা সন্দেহ আছে, সরকার গঠন করতে পারে কিনা সন্দেহ আছে। এটা একটা লম্বা আলোচনা, আমি এবার পরে আলাপ করব। আপনি যে কোনো বিষয় যাচাই করে নেন, সেটা রাজনৈতিক দলের ব্যক্তি হন আর এমনি সাধারণ একজন ব্যবহারকারী হন, যে কোনো জিনিস আপনি যাচাই করুন। ফ্যাক্ট চেকিং এর সুবিধা আছে, যারা পারেন, যারা জিনিসটা বোঝেন, তারা সেটা করে নিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং দলগুলো সহায়তা করতে পারে যে আপনি যে কোনো জিনিস হঠাৎ গ্রহণ করবেন না, একটু যাচাই বাছাই করে নেন। আর একটা হলো যে আমি আবারও এই কথা বলবো যে আমরা একটা বড় আদর্শিক পরিবর্তনের মুখোমুখি কিন্তু দাঁড়িয়ে আছি, যে কথাটা বারবার বলছে যে আমরা তো এই অনুষ্ঠানে আমরা অত বেশি আলোচনা করতে পারছি না যে একটা উদার মধ্যপন্থা বনাম এক ধরনের থিওক্রেটিক যে পদ্ধতি, এগুলো এত সহজ না কিন্তু আলোচনার বিষয়গুলো, কিন্তু এটা অভ্যন্তরে চলছে এবং এক ধরনের কিন্তু একটা বাতাস বইয়ে দেওয়ারও কিন্তু একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, যেটা নির্বাচনী ব্যবহারকে প্রভাবিত করা যেতে পারে, মানুষের আবেগকে ব্যবহার করা যেতে পারে, মানুষের দুর্বলতাকে ব্যবহার করা যেতে পারে। আমি ওই কথাটা আবারও বলবো যে বড় যে দলগুলো যারা নিজেদেরকে উদার গণতান্ত্রিক দল মনে করেন, তারা তো কখনো ধর্ম বিচ্যুত না, এবং তাদের মধ্যেও অনেক ইসলামী বিশেষজ্ঞ আছেন। এবং আমি ওই কথাটা আবারও বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার যে দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি, তার স্ত্রীদের অবদান, তার কন্যাদের অবদান, এবং পরবর্তীতে যে মহিয়সী নারীরা ইসলামের বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছেন, যে কেবলমাত্র কয়েকজন লোকের হাতে এই ব্যাখ্যা দেওয়ার কর্তৃত্ব যেন না থাকে। তাদের মধ্যে ব্যক্তি আছে, তারাও যেমন বলেন, আর মনে যে সেটাও সমানভাবে। নির্বাচনে মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার। এই 1.5 বছরে সংস্কারের নানা জায়গায় নিয়ে আমাদের অনেক আক্ষেপ আছে সেই জায়গায়, এবং আমরা জানি যে সবশেষ গণমাধ্যম এবং এই জায়গাটিতে যে সরকারের মেয়াদ শেষে এসে এগুলো দুটোই। শুল্কের ব্যাপারটা কি এই মুহূর্তে এমন যদি হয় যে আজকেই না করলে কালকে এটা করা যাবে না, পরবর্তী নির্বাচন ব্যাপারটা কি এরকম যে যুক্তরাষ্ট্র আমাকে ডেডলাইন দিয়ে দিয়েছে
যে আগামী 36 ঘন্টার মধ্যে যদি তুমি না করো তাহলে তুমি এই সুবিধাটা পাবে না। আমি তো মনে করি যে তো তাড়াহুড়োর কিছু নেই, আলোচনা যদি চলমান থাকে তাহলে নির্বাচিত সরকারও তো এসে সেটা আলোচনা করবে। আপনি যদি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা ধরেন যে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত হয়ে যাবে তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে, তাহলে কি এই শুল্কের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য বিষয়ে কি তারা কাজ করবেন না? যে জয়ী হয়ে তার সঙ্গে কাজ করবে। গণমাধ্যমের দুটো খসড়া, গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো কিছুই গ্রহণ করা হয়নি, না সংস্কারে, না কোনো ডিপার্টমেন্টাল অর্ডারে, না কোনো অর্ডিন্যান্সে, কোনো জায়গায় নেই। হঠাৎ করে সম্প্রচার কমিশনের জন্য এবং গণমাধ্যমের একটা দুটো, এই দুটো আমি মনে করি সময় প্রয়োজন, চিন্তা করা প্রয়োজন। আমাদের দেখতে হবে কাঠামোটা কি, এটা আমরা আমলাতন্ত্রের মধ্যে আবার একটা আমলাতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছি কিনা, এবং যত অংশীজন আছে তাতে 3 দিনে তারা মত দিতে পারেন। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, এবং এই দুটো আমি মনে করি এই মুহূর্তে খুব একটা প্রাসঙ্গিক। গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলেছেন, আমিও একজন সাধারণ নাগরিক গবেষক হিসেবে মনে করি এটার জন্য সঠিক সময় না। আমি আছি যে নির্বাচনের আগে এসে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু জায়গায় চুক্তি, নির্বাচনে 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি। 3 জন আলোচকই আমি যে একটা ফাঁক বার করছিলাম এটাতে গুরুত্ব দিলাম। এখন আমি বলতে চাচ্ছি ওনাদেরটা ঠিক আছে, ওনারা আমি কিন্তু ওই জায়গায় স্টিক করতেছি। ইলেকশন হওয়ার পরে আমি ভয় দেখাচ্ছি না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল চালাক, এখানে খেলবে সে। আমি এখন বলি যে দেখেন ওইটার সাথে যোগ করি, আপনি বলেন তো দেখি, শুল্ক চুক্তি এখন এই সরকার 10 দিন আগে চলে যাবে, এই চুক্তিটি তার করা উচিত কেন? এর আগে গোপন চুক্তি করছে না আমেরিকার সাথে, তারপরে তার বিমানের বোর্ডে বদলাইছে 3টা ইলেকশন কমিশনের সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, তাকে নিয়ে বোর্ডে বসায় দিছে, বলেন তো দেখি। আর তারপরে নিরাপত্তা উপদেষ্টা, তারপরে বিদ্যুৎ উপদেষ্টা, কেন হয় কিছু বোয়িং আসবে ওটার প্রস্তাব পাশ করানোর জন্য গেছে ওখানে, অথবা ওখানে কিছু এদিক সেদিক হইতে পারে। কারণ বলেন, দ্বিতীয় আসেন প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ডাবল করার প্রস্তাব নিয়েছিল, সরে আছে। তারপরে 3,300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পরবর্তী মন্ত্রী হবে, ওনার কি দরকার? এই সরকারের কি দরকার? এটাও কয় যে এখনো প্রস্তাব আছে। এটার মাথায় আসলো কেন? মাথায় আসলো কেন? আবার ফেনীতে অস্ত্র কারখানা করতেছে একটা দেশকে দিয়ে, তোমার কাজ কি? তুমি তো 10 দিন পরে ইলেকশন দিয়ে তুমি নাই। এই জন্যই আমি বলছি ওই ফাঁকটা এখানে সন্দেহজনক। রাজিকুজ্জামান রতন, আপনি কোনো ফাঁক দেখেন কিনা এবং নির্বাচনের আগে এগুলো প্রয়োজন ছিল কিনা? আজিজ ভাই সাংবাদিক মানুষ, ফাঁক খুঁজে বের করেছেন। আমি রাজনীতি করে বলে আমি ফন্দি খুঁজছি, দেখছি। ফলে তারা নানা ফন্দি ফিকির করছেন, এবং সবচেয়ে বড় কথা এটাতে সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে তারা যে এজেন্ডা নিয়ে এসেছেন সেই এজেন্ডা শেষ করার জন্য কি অস্থির হয়ে উঠেছেন, যে 12 তারিখের আগে তাদের কমিটমেন্ট ফুলফিল করতে হবে, এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। তা নাহলে চট্টগ্রাম বন্দর নিয়ে এত উদ্গ্রীব, কিংবা বিমান কেনা নিয়ে এত উৎকণ্ঠা, সামরিক, আমরা এখনো পর্যন্ত একটা প্রায় মানে গাড়ি উৎপাদন করার জায়গায় যায়নি, সামরিক অস্ত্র উৎপাদন করার জায়গায় কেন আছে না, ওটাকে ইনভেস্ট করতে হবে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেটা ছোট স্মল আর্মসের ব্যাপার, কিন্তু আমরা যদি বলি আমাদের ওগুলো খুব বেশি দরকার কি, নাকি আমার এখানে চিকিৎসার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো দরকার, কৃষির ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো দরকার। আমার এত ক্রাইসিস, এত দিল্লির বিরুদ্ধে এত বিষোদ্গার করার পর সেই দিল্লির কাছ থেকে যে চাল কিনতে যাচ্ছে লজ্জা লাগে না আমাদের? তার কাছ থেকে পেঁয়াজ কিনতে গিয়ে অপমানিত বোধ করি না? তার কাছ থেকে কাঁচামরিচ আনতে গিয়ে আমাদের একটু আত্মসম্মানে ধাক্কা খাই না? আসলে কৃষিতে বরাদ্দ বাড়িয়ে অন্তত সেই জায়গাটা করি, মানুষের পেটের ভাতের ব্যবস্থা করি। এই যে আলু উৎপাদন হচ্ছে, নতুন আলু উঠতে না উঠতে আলুর দাম 400 টাকা মন হয়ে গেল। এই কৃষকদেরকে বাঁচানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে বলছি উপজেলা পর্যায়ে একটা করে অন্তত হিমাগার স্থাপন করো। 8-10 কোটি টাকা হলে একটা হিমাগার স্থাপন করা যায়, লক্ষ লক্ষ চাষিকে বাঁচানো যায়। সেটা না বাদ দিয়ে মানে খাওয়ার চাইতে অস্ত্রের দিকে নজর কেন? এগুলো সব কিছু কিন্তু মানুষের মধ্যে এটা তৈরি হয় যে আজিজ ভাই যে ফাঁকটা দেখছেন ওইটাই হলো ওই ফাঁক। আসলে আমরা মনে করি এটা না, এটা হলো তার এজেন্ডা বাস্তবায়নের ফন্দি, এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের গণতন্ত্রটাকে কি বিপন্ন করে ফেলবেন, আমাদের নির্বাচনটাকে কি প্রশ্নবিদ্ধ করে ফেলবেন, অথবা মানুষের আকাঙ্ক্ষাটাকে কি আতঙ্কে পর্যবেসিত করবেন? এটা করাটা খুব অন্যায় হবে। দৈনন্দিন কাজের বাইরে গিয়ে তার জন্য অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে, যেটা এখনো পর্যন্ত হাজারো প্রশ্নের সাথে জড়িয়ে আছে আর কি, যে পুলিশ বাহিনীকে আমি ব্যবহার করবো, যে আনসার বাহিনীকে, যে বিজিবি, তাদের সক্ষমতা, তাদের নৈতিক অবস্থান সবকিছু মিলে যে একটা তাদের প্রথমে একটা অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। ওটাকে এত হেলাফেলা করে তারা কি দেখাতে চাইছেন? তারা এত স্মার্ট তো হবার দরকার নেই। তারা বরং একটা সুষ্ঠু নির্বাচন 12 তারিখে কীভাবে হয়, প্রশ্নহীন একটা নির্বাচন, অবাধ একটা নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, এটি করার যে প্রাথমিক দায়িত্বটা তাদের জন্য রয়েছে সেটাতে তারা মনোনিবেশ করুন। অন্য কাজগুলো দয়া করে পরবর্তী নির্বাচিত সরকার। এগুলোতে কোনো ফন্দি দেখেন কিনা? এগুলো ফন্দি চাইতে আমি চাইতে মনে করি যে এগুলো হচ্ছে
মানে সিদ্ধান্তহীনতার যে ক্ষেত্রে যেগুলো অপরিণামদর্শী কিছু কাজ যেগুলো থাকে, যারা নিজেদের সক্ষমতাটাকে ঠিক মাপতে পারে না, যে কোনটা কাজের যে প্রায়োরিটাইজ করা যেটা আছে এটা করার অক্ষমতাটাকে বলে এইভাবে দেখতে চাই আর কি, যে তার গুরুত্বের অগ্রাধিকারটা উনি হয়তো বুঝতে পারছেন না। জি।